হ্যালো স্টুডেন্টস, আশা করছি তোমরা সকলে আমার কথা খুব ভালো করে শুনতে পাচ্ছ। আ ভেরি বিগ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল SWS সায়েন্স উইথ শ্রুতি। আমি তোমাদের শ্রুতি ম্যাম। আর যেমন কি তোমরা এখানে দেখতে পাচ্ছ, আমরা আজকে পড়তে চলেছি এনসিইআরটি ক্লাস 11 বায়োলজি চ্যাপ্টার নাম্বার 1, যার নাম হচ্ছে দ্য লিভিং ওয়ার্ল্ড। আজকে এই চ্যাপ্টারে আমরা লেকচার নাম্বার 1 পড়তে চলেছি। তো চলো আমরা স্টার্ট করি। তো স্টুডেন্টস, এই চ্যাপ্টারটা আমরা স্টার্ট করব উইথ আ কোয়েশ্চেন। কোয়েশ্চেনটা হচ্ছে কি, খুব সিম্পল কোয়েশ্চেন। কোয়েশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ লিভিং। হোয়াট ইজ লিভিং? লিভিং বলতে এক্স্যাক্টলি আমরা কি বুঝি, এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। ওকে, ভেরি সিম্পল। তো স্টুডেন্টস, তোমাদেরকে যদি আমি কোয়েশ্চেনটা দিই, তোমরা কি বলবে ম্যাম আপনি কি কোয়েশ্চেন দিচ্ছেন? এই যে আমরা হিউম্যান বিংস, এই যে আমরা ডিফারেন্ট টাইপস অফ অ্যানিমালস দেখতে পাই, যেমন লায়ন, টাইগার, ডগস, ক্যাটস, ডিফারেন্ট প্লান্টস, তারপর ডিফারেন্ট টাইপস অফ ইনসেক্টস, দিজ আর অল লিভিং অর্গানিজমস। আবার ওইদিকে এই যে টেবিল, চেয়ার, তারপর লাইট, ফ্যান, দিজ আর অল নন লিভিং থিংস। ইটস সো সিম্পল। তো স্টুডেন্টস, আমি তোমাদের জিজ্ঞেস করলাম হোয়াট ইজ লিভিং, মানে তোমার সামনে সাপোজ কোনো একটা জিনিস রাখা আছে, সেই জিনিসটা কি একটা লিভিং অর্গানিজম নাকি একটা নন লিভিং থিং, সেটা তোমরা কি বেসিসে বা কিসের ভিত্তিতে বলতে পারবে? কিভাবে তুমি বলবে বা কি বেসিসে তুমি বলবে, কোন ক্রাইটেরিয়ার বেসিসে তুমি বলবে যে তোমার সামনে যে জিনিসটা রাখা আছে সেটা একটা লিভিং অর্গানিজম নাকি একটা নন লিভিং থিং? সেটা আনসার করার জন্য তোমাদেরকে জানতে হবে কিছু প্রপার্টিজ বা ক্যারেক্টারিস্টিক ফিচার্স। কি জানতে হবে তোমাদের? তোমাদেরকে জানতে হবে কিছু প্রপার্টিজ অফ হোয়াট? কিছু প্রপার্টিজ অফ লিভিং organisms. Properties of living organisms. ম্যাম এটা মানে আপনি কি বলতে চাইলেন ঠিক বুঝলাম না। দেখো, লিভিং অর্গানিজমস এর মধ্যে না কিছু ক্যারেক্টারিস্টিক ফিচার্স বা প্রপার্টিজ দেখতে পাওয়া যায় which are unique to living organisms only and which are absent in non-living things. বোঝা গেছে? কি সেই প্রপার্টিজ? দেখো, 5টা এরকম প্রপার্টি দেখতে পাওয়া যায়। কি কি প্রপার্টি? The first property is growth. The first property is growth. The second property is reproduction. The second property is reproduction. Okay? Third property টা কি? Third property হচ্ছে metabolism. The third property is metabolism. Okay. The fourth property is what? It is cellular organization. Cellular organization. Okay. And last but not the least, the fifth property is consciousness. It is consciousness. Consciousness. Okay. তো লিভিং অর্গানিজমস এর মধ্যে এই 5টা ইউনিক প্রপার্টি দেখতে পাওয়া যায় যেগুলো অ্যাবসেন্ট থাকে ইন নন লিভিং থিংস। কি কি সেটা? গ্রোথ, রিপ্রোডাকশন, মেটাবলিজম, সেলুলার অর্গানাইজেশন আর কনসিয়াসনেস। ঠিক আছে, এক একটা প্রপার্টির ব্যাপারে আমরা এবার ডিটেইলে পড়ব। The first property is growth. The first property is what? It is growth. Growth বলতে আমরা এক্স্যাক্টলি কি বুঝি, চলো একটু ডিসকাস করি। তো স্টুডেন্টস দেখো, আমরা নিজেদের আগে এক্সাম্পল নেই, তোমাদের এক্সাম্পলটা নিই। তোমরা একসময় বেবি ছিলে, এখন তোমরা টিনেজার। ঠিক আছে, দুটো প্যারামিটার্স নিচ্ছি, একটা হচ্ছে হাইট আর ওয়েট। প্রথমে বলো, তোমরা যখন বেবি ছিলে আর এখন যে তোমরা টিনেজার হয়েছো, ইন দ্য ডিউ কোর্স অফ টাইম তোমাদের হাইট এবং ওয়েটের কি চেঞ্জ হয়েছে? হ্যাঁ ম্যাম। সে হাইট আর ওয়েট কি ইনক্রিজ হয়েছে নাকি ডিক্রিজ হয়েছে? ম্যাম ইনক্রিজ হয়েছে। এবার কোয়েশ্চেনটা হলো, এই যে তোমরা বলছো তোমরা যখন বেবি ছিলে তোমাদের যে হাইট আর ওয়েট ছিল, আর এখন যে তোমরা টিনেজার হয়েছো এখন যে তোমাদের হাইট আর ওয়েট হয়েছে সেটা ইনক্রিজ হয়েছে, কারেক্ট? সেই ইনক্রিজটা কিভাবে হয়েছে এটা যদি জিজ্ঞেস করি,
সেই ইনক্রিজটা হয়েছে বিকজ যে কোনো লিভিং অর্গানিজমের মধ্যে যে বেসিক ফান্ডামেন্টাল স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিটটা আছে, যেটা কি তোমরা ছোটবেলা থেকে পড়ে এসছো, সেটা হচ্ছে দ্য সেল। সেই সেলগুলোর কি হয়েছে, সেই সেলগুলোর নাম্বার ইনক্রিজ করেছে, সেই সেলগুলোর নাম্বার ইনক্রিজ করেছে, যার ফলে তোমরা বা তোমাদের মধ্যে কি তোমরা দেখতে পেয়েছো যে তোমাদের হাইট এবং ওয়েট ইনক্রিজ করেছে as you develop from a baby to a teenager। বোঝা গেল খুব সিম্পল ভাষায়, কারেক্ট? তো এই যে ডেভেলপমেন্টটা তোমাদের হয়েছে ফ্রম আ বেবি টু আ টিনেজার, এই ডেভেলপমেন্টটাকেই আমরা কি বলবো, এই ডেভেলপমেন্টটাকেই আমরা বলবো গ্রোথ। কি বলবো? গ্রোথ। তো একটা সেন্টেন্সে যদি আমি বলতে চাই হোয়াট ইজ গ্রোথ, খুব সিম্পল ভাষায়, গ্রোথ ইজ নাথিং বাট দ্য ইনক্রিজ ইন হোয়াট, ইনক্রিজ ইন দ্য নাম্বার and mass of what? Of cells, which are the basic fundamental structural and functional unit of all living organisms। ঠিক আছে ম্যাম, এটুকু তো বুঝলাম। এবার কোয়েশ্চেনটা আসছে যে সেলের নাম্বার ইনক্রিজ হচ্ছে সেটা কিভাবে হচ্ছে, সেটা একটা ছোট ডায়াগ্রাম দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করি। ওকে, দেখো, ফর এক্সাম্পল এটা একটা সেল, এটা কি একটা সেল, আমি জাস্ট আউটলাইনটা ড্র করলাম, সেলের ভিতরে কি আছে না আছে সেগুলো ড্র করিনি। ওকে, এই সেলটা ফার্স্টে কি করে, এই সেলটা ফার্স্টে তার সাইজটা ইনক্রিজ হয়, ফার্স্টে তার সাইজটা ইনক্রিজ হয়। ওকে, সেলের টার্গেটটা কি, সেলের টার্গেটটা হচ্ছে নাম্বার ইনক্রিজ করা। এই সেলটার কি টার্গেট, যে আমার নাম্বার ইনক্রিজ করাতে হবে, আমায় গ্রোথ করাতে হবে। তো সেলের নিজস্ব ফার্স্টে কি হয়, সেলের যে সাইজটা আছে সেটা বেড়ে যায়। তারপর এই যে সেলটা তৈরি হলো সেটা হচ্ছে, সেটা হয়ে গেল একটা পেরেন্ট সেল। কি হলো? একটা পেরেন্ট সেল। সেই পেরেন্ট সেল এবার কি করতে চাইবে, তার নাম্বার ইনক্রিজ করতে চাইবে। কিভাবে করবে সে, এই পেরেন্ট সেলটা এবার নিজেকে দুভাগে ভাগ করবে এবং দুটো ছোট ছোট ডটার সেলস তৈরি করবে। বোঝা গেল? তো আলটিমেটলি কি দেখলাম, শুরু হয়েছিল একটা সেল দিয়ে, একটা সেল ছিল, এখন কটা সেল হলো, দুটো সেল হয়ে গেল। তো সেল নাম্বার ইনক্রিজ হলো, সেলের নাম্বার কি ইনক্রিজ হলো? হ্যাঁ হলো। আচ্ছা, এই যে একটা যে সেল ছিল সে তার যে সাইজটা বড় হলো, মানে সাইজটা বাড়লো, তো এটাকে আমি কি বলবো, এটাকে আমি বলতে পারি যে সেলের গ্রোথ হলো। সেলের কি হলো? সেলের গ্রোথ হলো। ফাইন। আচ্ছা, এই যে বড় সেলটা তৈরি হলো যেটাকে আমি প্যারেন্ট সেল বলছি, এটা নিজেকে ভাগ করলো, ভাগ করে দুটো ডটার সেল তৈরি করলো। এই প্রসেসটাকে আমি কি বলবো? এই প্রসেসটাকে আমি বলবো সেল ডিভিশন। এই প্রসেসটাকে আমি বলবো সেল ডিভিশন, যার মাধ্যমে সেলের নাম্বার কি হবে না, সেলের নাম্বার ইনক্রিজ হবে। আবার এখানে কি হলো, একটা সেল থেকে দুটো সেল হলো, আবার এই যে দুটো ডটার সেল তৈরি করলো তারা আবার গ্রো করবে। ঠিক আছে, তারা গ্রো করে আবার তারা ডিভাইড করবে, এইভাবে দুটো সেল থেকে চারটে সেল তৈরি হবে। তো আলটিমেটলি কি হচ্ছে, সেলের নাম্বার ইনক্রিজ করছে। ঠিক আছে, তো এখানে আমি এটা লিখতে পারি যে গ্রোথের সময় কি হচ্ছে, there is increase in number and mass of cells by what process? By the process of cell division, by the process of cell division। বোঝা গেছে? ক্লিয়ার হলো? খুব সিম্পল। ঠিক আছে, কিভাবে সেলের নাম্বার ইনক্রিজ করছে, বাই দ্য প্রসেস অফ সেল ডিভিশন। সেল ডিভিশন কি এখানে ছোট্ট করে বুঝলাম, পরবর্তীকালে আমরা অন্য চ্যাপ্টারে ডিটেলে পড়বো সেল ডিভিশনের প্রসেসটা। বোঝা গেছে? আচ্ছা ম্যাম, বুঝলাম গ্রোথটা মানে, গ্রোথের মানেটা কি আমি মোটামুটি বুঝলাম। তো এবার আমি যদি বলি স্পেসিফিক্যালি, তোমরা যদি জিজ্ঞেস করো যে ম্যাম প্লান্টের মধ্যে কেমন গ্রোথ দেখতে পাওয়া যায়, যদি আমি প্লান্টস এর কথা বলি, তো প্লান্টসদের মধ্যে কেমন গ্রোথ দেখতে পাওয়া যায়, দেখো প্লান্টসদের মধ্যে না যদি গ্রোথ অ্যানালাইজ করা হয় তো এটা দেখা যায় যে জন্ম থেকে মৃত্যু অবধি প্লান্ট গ্রো করতে থাকে। মানে কি বললাম,
The plants continue to grow throughout their lifespan. ঠিক আছে, বোঝা যাচ্ছে? প্লান্টসদের মধ্যে কি দেখতে পাওয়া যায়, যে প্লান্টসরা throughout their lifespan grow করতে থাকে। This is a very important feature, যেটা আমি এখন লিখে দেব তোমাদের। ঠিক আছে, এটা হচ্ছে স্পেসিফিক এবং ভেরি special property which is found in plants. In plants কি হয়, growth continues throughout their lifespan. Throughout their lifespan. সারা জীবন ধরে প্লান্টস এর মধ্যে গ্রোথ দেখতে পাওয়া যায়। জন্ম থেকে মৃত্যু অবধি প্লান্ট গ্রো করতে থাকে। This is a very important property of growth in plants. ওকে, এবার যদি আমি তোমাদের জিজ্ঞেস করি, আচ্ছা প্লান্টস তো হয়ে গেল, অ্যানিমালসদের মধ্যে কিরকম গ্রোথ দেখতে পাওয়া যায়? অ্যানিমালসদের মধ্যে কিরকম গ্রোথ দেখতে পাওয়া যায় যদি জিজ্ঞেস করি, কি হয়? দেখো, ইন দ্য কেস অফ অ্যানিমালস না, গ্রোথ যেটা হয় একটা স্পেসিফিক বা সার্টেন এজ অবধিই হয়। আফটার দ্যাট পার্টিকুলার এজ অ্যানিমালসদের মধ্যে আর গ্রোথ হয় না। কিন্তু অ্যানিমালসদের বডিও তো সেলস দিয়েই তৈরি, এমন কিছু তো সেলস ওই অ্যানিমালের বডিতে থাকতে পারে যারা উইক হয়ে গেছে, ওয়ার্ন আউট হয়ে গেছে, হ্যাঁ, যাদের বয়স হয়ে গেছে, তারা আর কাজ করতে পারছে না। সেই সেলস গুলোকে, সেই ওয়ার্ন আউট উইক সেলস গুলোকে রিপ্লেস করার জন্য নিউ সেলস কন্টিনিউয়াসলি তৈরি হতে থাকে বাই দ্য প্রসেস অফ সেল ডিভিশন ইন অ্যানিমালস অলসো। কি বললাম আমি? এবার আমি লিখে বোঝাই কি বললাম। দেখো, প্রথম জিনিস আমি যেটা বললাম সেটা হচ্ছে ইন কেস অফ অ্যানিমালস কি হয়, গ্রোথ কেমন হয়, গ্রোথ happens only up to a certain age. Up to a certain age. একটা এজ অবধি অ্যানিমালস এর মধ্যে গ্রোথ দেখতে পাওয়া যায়। ঠিক আছে, বাট যে সেলস গুলো দিয়ে অ্যানিমালস তৈরি হয় তাদের মধ্যে যারা উইক ওয়ার্ন আউট হয়ে গেছে তাদেরকে রিপ্লেস করার জন্য নতুন সেলস কন্টিনিউয়াসলি তৈরি হতে থাকে বাই দ্য প্রসেস অফ সেল ডিভিশন। ওকে, তো কি বলতে পারি, আমরা এটা বলতে পারি however কি না, cell division occurs throughout the lifespan of the animals as well to replace the lost cells মানে যেগুলো worn out বা যেগুলো আর কি তোমার উইক সেলস হয়ে গেছে, হ্যাঁ, বুড়ো হয়ে গেছে সেলস গুলো, সেগুলোকে রিপ্লেস করার জন্য নতুন সেলস তৈরি হতে থাকে বাই দ্য প্রসেস অফ সেল ডিভিশন। ওকে, বোঝা গেল প্লান্টস আর অ্যানিমালস এর ক্ষেত্রে গ্রোথটা কিরকম হয় সেটা আমরা বুঝতে পারলাম। ওকে, নাও এবার ওভারঅল আমরা গ্রোথের ব্যাপারে এটা বুঝতে পারলাম কি না, একটা সিম্পল জিনিস বলতে পারি গ্রোথের ব্যাপারে। ওভারঅল আমরা এটা বুঝতে পারলাম যে গ্রোথ হচ্ছে মানে there is an increase in what happening, increase in mass happening, increase in mass হচ্ছে, as well as there is an increase in size সেটাও হচ্ছে, তাই না? বলতেই পারি আমরা। আচ্ছা, এটা একটুখানি আমি না সুন্দর করে লিখে দিই, তোমরা হয়তো বুঝতে পারবে না তাই জন্য। ঠিক আছে, তো গ্রোথ হচ্ছে মানে আমি এটা বলতে পারি there is increase in mass হচ্ছে and increase in size ও হচ্ছে। ওভারঅল আমি এটা বলতেই পারি। এবার আমি তিনটে এক্সাম্পল নিচ্ছি। ওকে, তিনটে এক্সাম্পল কি কি? এক নম্বর এক্সাম্পল হচ্ছে মাউন্টেন্স। ওকে,
2 নম্বর এক্সাম্পল হচ্ছে স্যান্ড ডিউন। আচ্ছা, 1 মিনিট, সুন্দর করে এটা লিখে দিই। 2 নম্বর এক্সাম্পল হচ্ছে তোমার স্যান্ড ডিউন। আর 3 নম্বর এক্সাম্পল নিচ্ছি তোমার ক্লাউডস। ওকে, ফাইন। তো চলো আমরা ডায়াগ্রামের সাথে বুঝি। ওকে, ফার্স্টে তো তোমরা এটা বলো যে এই যে তিনটে জিনিস আমি লিখলাম, মাউন্টেন, স্যান্ড ডিউনস আর ক্লাউডস, এরা লিভিং অর্গানিজম নাকি নন লিভিং থিং? অবভিয়াসলি ম্যাম, দিস আর নন লিভিং থিংস, তাই না? তো চলো ডায়াগ্রাম এঁকে নিই। ফর এক্সাম্পল এটা একটা স্যান্ড ডিউন, এটা একটা স্যান্ড ডিউন। ওকে, আজকে তুমি এটা কি আমি লিখে দিই, এটা একটা স্যান্ড ডিউন। ওকে, আজকে তুমি স্যান্ড ডিউনের হাইট এতটা দেখলে, দিস ইজ দ্য হাইট আজকে দেখলে, ঠিক আছে, এটা হাইট দেখলে। আচ্ছা, তুমি 1 সপ্তাহ বাদে ওই স্যান্ড ডিউনটা আবার দেখতে গেছো, তখন তুমি দেখছো যে এই স্যান্ড ডিউনটার যে হাইট আছে সেটা কিরম হয়ে গেছে, এই স্যান্ড ডিউনটার হাইটটা হয়ে গেছে এতটা, কারেক্ট? ওকে, তো এই স্যান্ড ডিউনটার কি হয়েছে, তুমি হাইট ইনক্রিজ হতে দেখেছো, কারেক্ট? তো স্যান্ড ডিউনের কি হয়েছে, হাইট যেটা আছে সে হাইটটা কি হতে দেখেছো তুমি, ইনক্রিজ হতে দেখেছো, কারেক্ট? আচ্ছা, এবার আর একটা এক্সাম্পল নিই। আর একটা এক্সাম্পল আমি নিচ্ছি, ধরো কিসের, একটা ক্লাউডের। ধরো এটা একটা ক্লাউড। ওকে, তো প্রথমে তুমি ক্লাউডের সাইজ এতটা দেখলে, কিছুক্ষণ বাদে গিয়ে তুমি দেখছো যে যে ক্লাউডের সাইজটা ছিল সে ক্লাউডের সাইজটা এতটা বড় হয়ে গেছে, তাই? ঠিক আছে, তো তুমি কি বলতে পারো, তুমি বলতে পারো যে এই যে ক্লাউডটা তুমি দেখতে পাচ্ছ, এই যে ক্লাউডটা তুমি দেখতে পাচ্ছ, তার যে সাইজটা আছে, তার যে সাইজটা আছে, সাইজটার কি হয়েছে, ক্লাউডের সাইজও কি হয়েছে, ইনক্রিজ করেছে, কারেক্ট? ক্লাউডের সাইজও কি হয়েছে, ইনক্রিজ করেছে। ওকে, এবার দেখো ফেরত যাচ্ছি, আর হ্যাঁ অবভিয়াসলি স্যান্ড ডিউনস আর ক্লাউডস নন লিভিং থিংস। ফেরত যাচ্ছি, আমি এখানে এক্ষুনি লিখলাম যে গ্রোথ মানে আমরা বলতে পারি ইনক্রিজ ইন মাস অ্যান্ড সাইজ। ওকে, তো এখানে আমি স্যান্ড ডিউনেরও হাইট ইনক্রিজ হতে দেখছি আর ক্লাউডেরও সাইজ ইনক্রিজ হতে দেখছি, তার মানে আমরা বলতে পারি যে স্যান্ড ডিউনেরও গ্রোথ হচ্ছে, ক্লাউডেরও গ্রোথ হচ্ছে। এদিকে আমি বলছিলাম যে গ্রোথ যে প্রপার্টিটা আছে, that is a property of living organism, but both sand dune as well as cloud are কি, আর নন লিভিং থিংস। তাহলে গ্রোথ কি নন লিভিং থিংস এর মধ্যেও হচ্ছে, কোয়েশ্চেনটা আসতেই পারে, কারেক্ট? কারণ আমি তো এক কথায় বললাম বাবা যে গ্রোথ যেটা দ্যাট ইজ ইনক্রিজ ইন মাস এন্ড সাইজ, এটা তো আমি ক্লিয়ার বললাম, তাই না? দেখলাম তাই। আবার আমি দেখতে পাচ্ছি নন লিভিং থিং এর মধ্যেও there is increasing height, increase in size, তার মানে নন লিভিং থিং এর মধ্যেও তো তার মানে গ্রোথ হচ্ছে। তাহলে আমি কি করে বলতে পারি যে গ্রোথ ইজ আ প্রপার্টি অফ লিভিং অর্গানিজম? লিভিং অর্গানিজমের মধ্যেও গ্রোথ হচ্ছে, নন লিভিং থিং এর মধ্যেও গ্রোথ হচ্ছে। তাহলে আমি কেন বলবো যে এই গ্রোথ প্রপার্টিটা ইজ আ প্রপার্টি অফ লিভিং অর্গানিজম? তো দেখো ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, দেখতে হবে স্যান্ড ডিউনটা হচ্ছে কি করে, মানে স্যান্ড ডিউনের যে হাইটটা আছে সে হাইটটা বাড়ছে কি করে সেটা দেখি। স্যান্ড ডিউনের হাইটটা কি করে বাড়ছে বলো তো? দেখো স্যান্ড ডিউনের হাইটটা বাড়ছে বিকজ অফ দ্য অ্যাকিউমুলেশন অফ স্যান্ড পার্টিকলস, because of the accumulation of sand particles on the surface, on the external surface of the previous sand dune. Sand dune এর যে হাইটটা বাড়ছে সেটা হচ্ছে because of the accumulation of what? Accumulation of sand particles on the surface or specifically on the external surface of the previous sand dune. সেই করে কি হচ্ছে, স্যান্ড ডিউনের হাইটটা বাড়ছে, কারেক্ট? তো এক কথায় বলতে পারি
যে একটা এক্সটার্নাল গ্রোথ হচ্ছে স্যান্ড ডিউনের, যে গ্রোথটা আমি দেখতে পাচ্ছি স্যান্ড ডিউনে হচ্ছে, দ্যাট ইজ এক্সটার্নাল ইন নেচার, বাইরে থেকে হচ্ছে, বিকজ অফ দ্য অ্যাকিউমুলেশন অফ স্যান্ড পার্টিকলস অন দ্য প্রিভিয়াস স্যান্ড ডিউন। বাইরে এসে এসে নতুন নতুন স্যান্ড পার্টিকলস পড়ছে এবং তার জন্য স্যান্ড ডিউনের হাইটটা বাড়ছে। এবার তুমি বলবে যে এই যে আপনি বলছেন যে স্যান্ড পার্টিকলস এসে এসে প্রিভিয়াস স্যান্ড ডিউনে পড়ছে, সেটা কেন পড়বে? বিকজ অফ দ্য ইফেক্ট অফ উইন্ড, বিকজ অফ দ্য ইফেক্ট অফ উইন্ড। উইন্ডের মাধ্যমে কি হচ্ছে, ছোট ছোট স্যান্ড পার্টিকলস উড়ে উড়ে এসে ডিপোজিট হচ্ছে বা accumulate হচ্ছে on the surface of the previous sand dune, resulting in the increase in the height of the sand dune. বোঝা গেছে? তো এখানে আমি কি দেখতে পারলাম, এক্সটার্নাল নেচারে গ্রোথটা হচ্ছে, বা গ্রোথের নেচার মানে গ্রোথ যেটা হচ্ছে সেটা নেচারটা কিরকম, এক্সটার্নাল, দ্য গ্রোথ ইজ এক্সটার্নাল ওভার হিয়ার। ওকে, এবার আসছি ক্লাউডের ক্ষেত্রে। ক্লাউড কেন কি করে ফর্ম করে বলো তো? বাই দ্য কন্ডেনসেশন অফ ওয়াটার ভেপার। হ্যাঁ, তো এই যে প্রিভিয়াস যে ক্লাউডটা ছিল, ঠিক আছে, প্রিভিয়াস যে ক্লাউডটা ছোট সাইজের ক্লাউডটা ছিল, সেটা কিভাবে ফর্ম করেছে না, বাই দ্য কন্ডেনসেশন অফ ওয়াটার ভেপার। ওকে, তো এই যে প্রিভিয়াস যে ছোট ক্লাউডটা ছিল তার উপরে এসে কি হচ্ছে, তার উপরে এসে আরো ওয়াটার ভেপার কি করছে, কন্ডেনসেশন করছে। আরো ওয়াটার ভেপার এসে প্রিভিয়াস ক্লাউডটার সারফেসের ওপর, প্রিভিয়াস ক্লাউডটার এক্সটার্নাল সারফেসের ওপর এসে আরো ওয়াটার ভেপার কন্ডেন্স করছে, করে করে কি করছে, ক্লাউডের সাইজটা যেটা আছে ওটা ইনক্রিজ করাচ্ছে। বোঝা গেছে? তো ক্লাউড কিভাবে ফর্ম করছে, বাই দ্য কন্ডেনসেশন অফ ওয়াটার ভেপার। এখানে আমি যদি ছোট্ট করে লিখতে চাই, কি করে ফর্ম করছে, বাই দ্য condensation of what, of water vapor, of water vapor, তাই তো, water vapor। ওকে, বাট দুটো ক্ষেত্রে একটা জিনিস কিন্তু কমন জিনিস দেখলাম, সেটা হচ্ছে যাই অ্যাকিউমুলেশন হচ্ছে সবকিছু সারফেসে হচ্ছে, সবকিছু সারফেসে হচ্ছে। মানে ইন দ্য কেস অফ নন লিভিং থিং, দুটোই তো নন লিভিং থিং, তো আমি এখানে আগে এই জিনিসটা ক্লিয়ার করে লিখে দিই যে দিস বোথ আর নন লিভিং, নন লিভিং, এটাও নন লিভিং, ওটাও নন লিভিং, দিস ইজ অলসো নন লিভিং, sand dune is also non living, as well as cloud is also non living, দুটোই নন লিভিং থিং। তো নন লিভিং থিং এর ক্ষেত্রে আমি একটা কমন জিনিস দেখতে পেলাম যে যেখানে যে গ্রোথটা হচ্ছে, দ্যাট ইজ হোয়াট, দ্যাট ইজ ক্লিয়ারলি এক্সটার্নাল ইন নেচার, দ্যাট ইজ ক্লিয়ারলি, লিখছি ভালো করে দেখো, এক্সটার্নাল ইন নেচার। ওকে, গ্রোথ ইজ ক্লিয়ারলি এক্সটার্নাল ইন নেচার। ওকে, সারফেসের ওপর কোনো জিনিসের অ্যাকিউমুলেশন হওয়ার ফলে গ্রোথ ব্যাপারটা দেখতে পাচ্ছি, মানে সাইজ ইনক্রিজ বা হাইট ইনক্রিজ ব্যাপারটা এখানে দেখতে পাচ্ছি ইন দ্য কেস অফ নন লিভিং থিংস। ওকে, এবার আমি আসি লিভিং থিং এর ক্ষেত্রে কি হচ্ছে, এই পাতাতেই করছি কারণ কম্পেয়ার করতে সুবিধা হবে। লিভিং থিং বা লিভিং অর্গানিজমের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, ফর এক্সাম্পল একটা ডায়াগ্রাম ড্র করি বোঝবার জন্য। এ দেখো, এ দেখো, আমি একটা বাচ্চা ড্র করছি, দিস ইজ আ ক্লাস 3 বা ক্লাস 4 এ পড়ে একটা বাচ্চা। ওকে, এবার এর যখন গ্রোথ হয়, এর কি হচ্ছে, এর হচ্ছে গ্রোথ, তখন এর কি হবে, সবকিছু আর বড় হবে। একটু সুন্দর করে আঁকবো, চলো একটু সুন্দর করে আঁকি যাতে তোমাদের আর একটু বুঝতে সুবিধা হয়, যাতে বুঝতে কোনো রকমের সমস্যা না হয়। চলো আর একটু ইলাবোরেট আঁকি। হ্যাঁ, এই গেল মাথা, গলা, শরীর, এই গেল পা। এটা হচ্ছে ধরো একটা ক্লাস 4 এর বাচ্চা।
ঠিক আছে, হাতও আঁকবো, এ নাও, এটা রাফ ডায়াগ্রাম। ওকে, আচ্ছা, এ যখন গ্রোথ হচ্ছে তখন কি হচ্ছে, এক সেকেন্ড সুন্দর করে আঁকি যাতে তোমাদের বুঝতে কোনো প্রবলেম হবে না। মাথার সাইজ বড় হয়েছে, গলার সাইজ বড় হয়েছে, হাতের সাইজও বড় হবে। সেকেন্ড, যাতে তোমাদের ডায়াগ্রামটা অ্যানালাইজ করতে কোনো সমস্যা না হয়। ওকে, হাতের সাইজ বড় হয়েছে, পায়ের সাইজ বড় হয়েছে, সবকিছু বড় হয়েছে, অ্যাজ কি হয়েছে, গ্রোথ হয়েছে বলে, তাই তো? ওকে, চলো, তো এখানে কি বলবো, গ্রোথ হয়েছে। এটা ধরো একটা ক্লাস 4-5 পড়ে বাচ্চা, আর এটা ধরো একটা ক্লাস 11-12 পড়ে বাচ্চা। ওকে, তো এখানে যদি আমি কম্পেয়ার করি, তো এখানে কি দেখতে পাচ্ছি, এর হাইট, ওয়েট, ইনফ্যাক্ট তার তোমার সাইজ অফ দ্য বডি সবকিছু ইনক্রিজ হয়েছে, কারেক্ট, হাত পা লম্বা হয়েছে, বডি স্ট্রাকচার ডেভেলপ হয়েছে যখন এই বাচ্চাটা গ্রো করছে, গ্রো করেছে, কারেক্ট। তো এই যে আমি বললাম গ্রোথটা হয়েছে ইন দ্য কেস অফ লিভিং অর্গানিজম, সে গ্রোথটা কেন হয়েছে আমরা জানি, সেল ডিভাইড করেছে বলে, সেল ডিভাইড করে মানে সেলের ডিভিশন হয়ে নতুন সেলস তৈরি হয়েছে এবং সেই জন্যই গ্রোথটা হয়েছে। তো এই সেলস গুলো কোথায় আছে, এই সেলস গুলো কি, এটা বলো, খুব সিম্পল একটা পয়েন্ট বলবো, এই সেলস গুলো কি এই পার্টিকুলার যে বাচ্চাটা ছিল তার বডি সারফেসের ওপর অ্যাকিউমুলেট করে তারপর এই বাচ্চাটা গ্রো করে বড় বা ইন্ডিভিজুয়ালটা তৈরি করেছে? accumulation of substance on the external surface of the body of the kid বা child, এই প্রসেসটা হয়ে কি গ্রোথ প্রসেসটা হয়েছে ইন দ্য কেস অফ লিভিং অর্গানিজম? একেবারেই না, একেবারেই না। গ্রোথটা কিভাবে হয়েছে, এক সেকেন্ড, গ্রোথটা কিভাবে হয়েছে, গ্রোথটা হয়েছে বাই দ্য ডিভিশন অফ সেলস ইনসাইড দ্য বডি অফ দ্য ইন্ডিভিজুয়াল। কি বললাম, গ্রোথটা কিভাবে হয়েছে, দাঁড়াও এটা আঁকাটা আগে ঠিক করে নিই একবার। ইয়েস, দেখো গ্রোথটা কিভাবে হয়েছে না, এই পার্টিকুলার যে ইন্ডিভিজুয়ালটা আছে তার বডির ভিতরে কি আছে, সেলস আছে, বেসিক স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লাইফ। সেই সেলস গুলো কি করেছে, সেই সেলস গুলোর নাম্বার ইনক্রিজ করেছে বাই দ্য প্রসেস অফ সেল ডিভিশন। সেই সেলস গুলো ডিভাইড করেছে, সেলগুলো ডিভিশন হয়েছে, তার ফলে কি হয়েছে, সেলের নাম্বার গুলো ইনক্রিজ হয়েছে এবং তার ফলে ওই পার্টিকুলার ইন্ডিভিজুয়ালটার গ্রোথ হয়েছে। বোঝা গেছে? তো এখানে যে গ্রোথটা আমি দেখতে পাচ্ছি বিকজ অফ দ্য increase in number of cells as a result of cell division, সেই প্রসেসটা কোথায় হচ্ছে, সেই প্রসেসটা ইন্টারনালি হচ্ছে, সেই প্রসেসটা ইন্টারনালি হচ্ছে। এক সেকেন্ড, সেই প্রসেসটা কিরকম, কোথায় হচ্ছে, ইন্টারনালি হচ্ছে। So in the case of living organism, growth is what? Growth is internal in nature. Growth is internal in nature. However, in the case of non-living things, growth is external in nature. মনে থাকবে, মনে থাকবে ব্যাপারটা, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে, সিম্পল কনসেপ্ট। গ্রোথ দুটোতে হচ্ছে, লিভিং এও হচ্ছে, নন লিভিং এও হচ্ছে। নন লিভিং এ গ্রোথটা এক্সটার্নাল ইন নেচার, হাউএভার লিভিং এ গ্রোথটা ইন্টারনাল ইন নেচার, ভেতর থেকে হচ্ছে। ওকে, বিকজ অফ দ্য division of cells which results in an increase in the number of cells. বোঝা গেছে, ক্লিয়ার হচ্ছে? আচ্ছা,
কিন্তু যেহেতু যেহেতু গ্রোথ প্রপার্টিটা আমি নন লিভিং এর ক্ষেত্রেও দেখতে পাচ্ছি এবং লিভিং এর ক্ষেত্রেও দেখতে পাচ্ছি, যদিও নন লিভিং এর ক্ষেত্রে এক্সটার্নাল নেচার গ্রোথের আর লিভিং এর ক্ষেত্রে ইন্টারনাল নেচার গ্রোথের, তাও গ্রোথ ব্যাপারটা আমি লিভিং এও দেখতে পাচ্ছি এবং নন লিভিং এও দেখতে পাচ্ছি। তাই জন্য আমি কি বলবো, তাই জন্য খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আমি বলবো যে ডেফিনেটলি growth is a property of living organisms. Definitely living organisms এ growth দেখতে পাচ্ছি, তাই জন্য আমি growth কে বলবো যে it is a property of living organisms. But there is a very big but. কি but? But এটা সব সময় মনে রাখবে কি যে growth is, খুব important point, growth is not a what? Growth is not a defining property. এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু, not a defining property of living organisms. ঠিক আছে, এটা মনে রাখবে। মানেটা কি বললাম, মানেটা আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো, গ্রোথ লিভিং অর্গানিজমের মধ্যে হতে আমি দেখছি, কারেক্ট হচ্ছে, তাই জন্য আমি বলবো গ্রোথ ইজ আ প্রপার্টি অফ লিভিং অর্গানিজমস। কিন্তু গ্রোথ শুধু লিভিং অর্গানিজমস এর মধ্যে হচ্ছে না, ইন্টারনাল গ্রোথ লিভিং অর্গানিজমের মধ্যে হচ্ছে, কিন্তু এক্সটার্নাল গ্রোথ নন লিভিং থিংস এর মধ্যে হচ্ছে। সেই জন্য আমি গ্রোথকে ডিফাইনিং বা স্পেসিফিক বা ইউনিক প্রপার্টি বলতে পারবো না for living organisms. So growth is definitely a property of living organisms, but growth is not a defining property or a unique property of লিভিং অর্গানিজমস। ঠিক আছে, বোঝা গেছে গ্রোথের কনসেপ্টটা? ঠিক আছে, তো আপাতত আমরা ফার্স্ট প্রপার্টিটা পড়লাম কিসের, অফ লিভিং অর্গানিজমস। তো আজকের সেশনটা আমি এইটুকু রাখছি। দেখো তোমাদের এই পার্টিকুলার সেশনটা কেমন লাগে, তোমাদের বুঝতে পারছো কিনা তোমরা, আমাকেও তো বুঝতে হবে। আবার নেক্সট ক্লাসে আমরা নেক্সট প্রপার্টিজ গুলো একটা একটা করে পড়বো। ওকে, তো আজকের সেশন আমরা এই অবধি রাখি। So bye bye students and thank you so much.